যে আমরা চিরকালই নিজেদের সম্বন্ধে কৌতূহলী। গত 150 বছরে জানা গেছে যে আমাদের উৎসের ইতিহাস লুকিয়ে আছে মাটির নিচে, প্রাচীন মানুষের হাড়ের জীবাশ্মে অথবা ফসিলে, আর তাদের ব্যবহার করা নানা সরঞ্জামের মধ্যে। এই সব প্রত্নতাত্ত্বিক সমাধি আফ্রিকাতেই পাওয়া গেছে সবচেয়ে বেশি। বৈজ্ঞানিকরা পেয়েছেন শত প্রাচীন মানুষের সন্ধান, যেমন হাড়ের টুকরো, খড়ির অংশ আর পাথরের তৈরি আদিম যন্ত্রপাতি। বোঝা গেছে যে সেই সব প্রাচীন জীব যাদের মধ্যে সবচেয়ে আগে মানুষের হাবভাব দেখা যায়, তারা আফ্রিকাতে থাকত। নানান জায়গা খনন করে পাওয়া তথ্য যাচাই করে আমরা মনুষ্য জাতির ইতিহাস জানতে পেরেছি। আজকাল বিজ্ঞানের উন্নতির ফলে এই কাজ অনেক সরল হয়েছে। কার্বন ডেটিং এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি জিনিসপত্রের বয়স নির্ণয় করে সহজে। আজকাল আমরা প্রাচীন হাড়ের টুকরো থেকে ডিএনএ বের করে বর্তমান পৃথিবীর মানুষের ডিএনএর সঙ্গে তুলনা করতে পারি। এই গবেষণায় জানা গেছে 50 লক্ষ বছর আগে আফ্রিকাতে মানুষের বংশাবলীতে দুটি ভাগ হয়। এক ভাগ থেকে উদ্ভূত হয় শিম্পাঞ্জিরা। এই বনমানুষদের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ আত্মীয়তা আছে। আরেক ভাগ থেকে আমাদের পূর্বসূরীরা জন্মায়। বহু লক্ষ বছরের প্রাচীন জমাট বাঁধা ছাইয়ের মধ্যে একরাশ পায়ের ছাপে প্রমাণ পাওয়া গেছে যে মানুষের আগে একদল বনমানুষ আগ্নেয়গিরির কোলে পৃথিবীতে হেঁটে চলে বেড়াত। তারা ছিল এরা অস্ট্রালোপিথেকাস বা দক্ষিণের কোনো মানুষ। কেউ জানে না যে এরা বা এদেরও আগে কোনো জীব কিভাবে দুপায়ে সোজা হয়ে দাঁড়াতে শিখেছে। কিছু বৈজ্ঞানিক মনে করেন যে এই ঘটনা ঘটে যখন পৃথিবীর আবহাওয়া বদলাতে আরম্ভ করে এবং জঙ্গলগুলি খোলা মাঠে পরিণত হয়। এর ফলে এদের অনেক বিস্তৃত এলাকা পার করতে হতো। খোলা মাঠে 4 পায়ের চেয়ে 2 পায়ে চলার অনেক সুবিধা, বেশি দূর অব্দি দেখা যায় এবং কোলে বাচ্চা কাচ্চার হাতে জিনিসপত্র নেওয়া যায়। এই বদলগুলি হতে বহু লক্ষ বছর লেগেছে। যখনই কোনো জীব খাড়া হয়ে চলতে শুরু করলো, সে পৃথিবীতে তার জায়গাও পাকা করে নিল। তবে একই সঙ্গে উল্টো দিকের আঙুল দিয়ে পায়ের বুড়ো আঙুলটি ছোঁয়ার ক্ষমতাও চলে গেল। নিচের প্রত্যঙ্গ পায়ে পরিণত হলো আর উপরের গুলো হয়ে গেল হাত। তাদের মস্তিষ্ক আকারে আর জটিলতায় বাড়তে লাগলো। বন মানুষের চেয়ে অনেক উন্নতভাবে ভাবার ক্ষমতা অর্জন করলো তারা। অনুমান করা যায় যে একজন প্রাক মানুষ হঠাৎই একটা পাথর দিয়ে একদিন একটা বাদাম ঢুকে দেখলো যে বাদামটা ফেটে গেল। যতবার তারা এই ঘটনা দেখলো, ততই ব্যাপারটা তাদের মনে গেঁথে গেল। তারপরে মানুষরা ছোট পাথর দিয়ে বড় পাথর ভাঙতে শিখল। ছোট ছোট ধারালো টুকরো দিয়ে তারা বাদাম ভাঙত, আবার মৃত জন্তুর গা থেকে মাংস কেটে। এই প্রজাতিটি হোমো অথবা মানুষ। নতুন যন্ত্রপাতি দিয়ে তারা অন্য শিকার থেকে মাংস কেটে নিয়ে যেত। খাদ্য তালিকায় মাংস মানেই প্রোটিন বেশি। কিছু বিশেষজ্ঞের মতে এর ফলেই তাদের মস্তিষ্ক বড় হতে শুরু করল। সংখ্যায় এরা কম, কিন্তু হোমো প্রজাতির এই প্রাণীদের অভিযোজন ক্ষমতা প্রথম থেকেই বেশি ছিল। দেখতে দেখতে তারা আফ্রিকার পরিচিত বনভূমি থেকেও দূরে চলে যেতে লাগলো। আদিম মানুষ অন্যের শিকার থেকে মাংস জোগাড় করত, ফলে মাংসাশী জন্তুদের কাছাকাছি থাকতে প্রায় 20 লক্ষ বছর আগে প্রজাতির উদ্ভব হলো। এরা হোমো ইরেক্টাস। এরা 2 পায়ে বহু দূর হাঁটতে পারত। তারা বিপদ দেখলে পালাতে জানত এবং বিপজ্জনক জায়গায় থাকত না। মধ্যপ্রাচ্যে হোমো ইরেক্টাসের জীবাশ্ম পাওয়া গেছে, অর্থাৎ ওরা আফ্রিকার বাইরেও ছড়িয়ে পড়েছিল। এই পরিচালিত প্রক্রিয়া চলেছিল হাজার হাজার বছর ধরে। এই সময় তারা বহু নতুন জিনিস শিখেছিল। তাদের যন্ত্রপাতিও ছিল অনেক উন্নত।
যা দিয়ে তারা চট করে অন্য শিকার থেকে মাংস কেটে নিতে পারত। খোলামেলা জায়গায় বসবাস শুরু করায় জোরালো রোদের তাপে তাদের গায়ের লোম পাতলা হতে লাগলো। তারা দৌড়তে শিখত আর মৃত জন্তুর কাছে দ্রুত পৌঁছে যেত। শরীর ঠান্ডা রাখার জন্য অন্য প্রাণীদের চেয়ে এদের অনেক বেশি ঘামের গ্রন্থি তৈরি হল। এমন তথ্য পাওয়া গেছে যাতে মনে হয় তারা আগুনের ব্যবহার জানে। তাদের মস্তিষ্কগুলি আকারে বেড়ে চলেছে এবং তা প্রায় বর্তমানের মানুষের মস্তিষ্কের মাপের কাছাকাছি এসে ঠেকেছে। প্রায় 7 লক্ষ বছর আগে আফ্রিকাতে আরেকটি দল উদ্ভূত হল। তাদের বলা হয় হোমো হাইডেলবার্গেনসিস, হাইডেলবার্গ মানুষ। এরা ছিল বড় এবং পেশীবহুল, ফলে নানা ধরনের আবহাওয়ায় বাঁচতে পারত। তারা শিকার করতেও শিখেছিল, শুধুমাত্র অন্যের শিকারের মাংসের উপর আর নির্ভরশীল রইল না। এখন তাদের কাছে অনেক বেশি অস্ত্র, যেমন কুঠার, ধারালো পাথর এবং ছুরি, হয়তো কাঠের বর্ষাও ছিল। বিবর্তনের প্রক্রিয়াগুলি খুবই ধীরে হচ্ছিল। শতাধিক সহস্রাব্দ ধরে আমাদের পূর্বসূরীরা আফ্রিকা থেকে ইউরোপ আর এশিয়ার দিকে যাচ্ছিল। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিবর্তনের ফলে হোমো হাইডেলবার্গেনসিস থেকে অন্যান্য প্রজাতি দেখা দিল। শারীরিক সাদৃশ্য থাকা সত্ত্বেও কেউই কিন্তু পূর্ণভাবে আজকের মানুষের মতো নয়। যে প্রজাতিটির সম্বন্ধে আজ আমরা সবচেয়ে বেশি জানি তা হল হোমো নিয়ান্ডারথালেন্সিস, আমাদের সবচেয়ে নিকট আত্মীয় বিলুপ্ত প্রজাতি। নিয়ান্ডারথালদের শরীর ছিল খাটো আর গাঁটটা মোটা এবং ঠান্ডা জায়গায় থাকার উপযোগী। তাদের কান ছিল চওড়া, বাহু ছোট আর নাক বিরাম। এটা প্রায় নিশ্চিত যে তারা আদিম ধরনের জামা কাপড় পরত। তারা যে পাথরের অস্ত্র ব্যবহার করত সেগুলি আর আগের মতো সাদামাটা নয়, এবং তারা পূর্ব পরিকল্পনা অনুসারে পাথর ভাঙা শুরু করত। হয়তো তারা সরল কোনো ভাষাও ব্যবহার করত। তারা আগুন জ্বালাতে এবং ব্যবহার করতে পারত। প্রত্নতত্ত্ববিদেরা নিয়ান্ডারথালদের যুগ সম্বন্ধে বহু তথ্য পেয়েছে। তাদের হাড়ের জীবাশ্মে বহু আঘাতের চিহ্ন থেকে বোঝা যায় যে তাদের জীবন মোটেই সহজ ছিল না। তবে তারা অন্যান্য প্রাক মানুষদের তুলনায় দীর্ঘজীবী ছিল। হাজার হাজার বছর ধরে নিয়ান্ডারথাল এবং তাদের মতন কয়েকটি প্রজাতি আফ্রিকায় ও তার বাইরে বহাল তবিয়তে ছিল। তারা বিভিন্ন ধরনের পরিবেশে বাস করত, যেমন ইউরোপে এবং তার থেকে খুবই আলাদা আবহাওয়া ইন্দোনেশিয়া। এখন থেকে 60,000 বছর আগে আফ্রিকায় একটি নতুন প্রজাতি দেখা গেল। তারা জায়গায় ছড়িয়ে এরাই আধুনিক মানুষ, অর্থাৎ হোমো স্যাপিয়েন্স। কিছুকাল ধরে বিভিন্ন প্রজাতির মানুষ মিলেমিশে থাকত। প্রমাণ আছে যে তারা সকলেই চাঁদা এবং তাদের মধ্যে আদান প্রদান ছিল, যেমন গয়না তৈরি করা ও পড়া। এমনকি তারা একে অপরের সঙ্গে সন্তানেরও জন্ম দিত। তারপরে নিয়ান্ডারথালরা বিলুপ্ত হতে শুরু করল। হয়তো তাদের অপেক্ষাকৃত ভারী ও পেশিবহুল শরীরের জন্য বেশি খাদ্য যোগাতে অসুবিধা হচ্ছিল। আধুনিক মানুষেরা নিয়ান্ডারথালদের চেয়ে লম্বা ছিল, কিন্তু অতটা ভারী নয়। তাদের বাচ্চাদের প্রাপ্তবয়স্ক হতে বেশি সময় লাগত, যার ফলে তারা শেখার ও বেড়ে ওঠার জন্য বেশি সময় পেত। এরা ভাবতেও শিখেছিল। শিকার ও খাদ্য সংগ্রহে তারা নিয়ান্ডারথালদের চেয়ে বেশি পটু ছিল। তাদের উন্নত যন্ত্রপাতিতে ও বর্ষায় লেগেছিল হাতুড়, হারপুন। ঠান্ডা দেশগুলিতে তারা অনেক বেশি কার্যকরী পোশাক তৈরি করল আর জুতোর ব্যবহারও আরম্ভ করল। নারী মূর্তি খোদাই করত তারা, সম্ভবত উর্বরতার প্রতীক হিসেবে। গুহায় ছবি আঁকত, হাতির দাঁত আর পাখির হাড় থেকে বাঁশি বানাত। তারা আগুনকে বশ করতে শিখেছিল। তখনকার দিনে মানুষ পারিবারিক দলে বাস করত এবং সারাক্ষণ আগুন জ্বালিয়ে রাখত, শুধু উত্তাপ আর আলোর জন্য নয়, হিংস্র প্রাণীদের দূরে রাখার জন্য এবং রান্নার জন্য বটে। এইভাবে তারা তাদের জগৎকে ভালো করে জানতে শেখে। একটি বিশাল প্রশ্ন হোমো স্যাপিয়েন্সের মনকে নাড়া দিত, মৃত্যুর পরের অবস্থা কি?
আজ থেকে 1,00,000 বছরেরও আগে মধ্যপ্রাচ্যে মৃতদেহ কবর দেওয়া হতো, প্রথম দিকে স্বাস্থ্যের কারণে। অন্যান্য জায়গায় হয়তো সব পোড়ানো হতো, কিন্তু তার কোনো প্রমাণ নেই। তবে 40,000 বছর আগে থেকে এর উদাহরণ পৃথিবীর বহু জায়গায় দেখা গেছে। হোমো স্যাপিয়েনরা মৃতদেহ সৎকারের প্রক্রিয়াগুলিকে আনুষ্ঠানিক রূপ দিতে আরম্ভ করল। পরলোকের কথা ভেবে তারা কবরে কারুকার্য করত, আর মৃত ব্যক্তির সঙ্গে কিছু প্রতীকী বস্তুও রেখে দিত। প্রত্নতাত্ত্বিকদের আন্দাজ 1010 বছর আগে সভ্যতা একটা বড় মোড় নেয়, যখন মানুষ চাষ আরম্ভ করে, জন্তু জানোয়ারকে পোষ মানায় এবং স্থায়ীভাবে বসবাস শুরু করে। এই সময় থেকে রান্না করা ও খাবার রাখার মাটির বাসনের নিদর্শন পাওয়া যায়। খাদ্যবস্তু রাখা এবং নিয়ে যাওয়ার জন্য ধামা এবং ঝুড়ি বোনা, ধাতু দিয়ে তৈরি হতো অস্ত্র আর যন্ত্রপাতি, এবং সমাজের গণ্যমান্য মানুষদের গয়না ইত্যাদি। ছবি এঁকে, গান বাজনা এবং লেখাজোখা করে আদিম মানুষরাও তাদের মনের ভেতরের নানান প্রশ্নের উত্তর খুঁজত। শিকারী আর ভবঘুরে মানুষরা গ্রামবাসী হয়ে উঠল। এই বসতিগুলিতে মানুষের সংস্কৃতি গড়ে উঠল। লক্ষ লক্ষ বছর ধরে আমাদের পূর্বসূরীদের সংখ্যা 10 লক্ষেরও কম ছিল। হোমো স্যাপিয়েনদের আবির্ভাব এই ব্যাপারটা চিরকালের জন্য পাল্টে দিল। এখন আমরা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছি। আধুনিক মানুষ যতই ছড়িয়ে পড়তে লাগলো, ততই তারা ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রজনন করে মানুষের বিভিন্ন ধারা সৃষ্টি করল। আমরা সকলেই কিন্তু আমাদের পরিবেশের চিরকালীন অদল বদলের সঙ্গে মানিয়ে নিতে থাকলাম, আর এর ফলে বৈচিত্র্য বাড়তেই থাকবে। এই প্রক্রিয়াটি কিন্তু এখনো চলছে, আর মানুষের বিবর্তন ঘটমান। দিতে পারবো?